আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া বলেছেন মির্জা ফখরুল, বিদেশে নেওয়ার অনুমতি আবারও নাকচ করে দিলেন আইনমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব পাস, বাংলাদেশের স্বস্তি, বড় সুখবর বললেন পররাষ্ট্রমন্ত্রী। সীমিত সিলেবাসে এইচএসসি শুরু 2 ডিসেম্বর, এবার পরীক্ষার্থী 14 লাখ। 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে 20 নভেম্বর রাজধানী সহ সারা দেশে গণ অনশন পালন করবে বিএনপি। আজ বিকেলে এই কর্মসূচির কথা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে জাতীয় সংসদে দেয়া আইনমন্ত্রীর বক্তব্য সঠিক নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেয়ার অনুমতি দিতে সরকারের কাছে আবেদন করা হয়, কিন্তু এ নিয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সংবাদ পায়নি বিএনপি চেয়ারপারসনের পরিবার। উল্টো আইনের নানা ব্যাখ্যা দিয়ে সরাসরি নাকচ করে দিয়েছে সরকার। এ বিষয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। ল মিনিস্টার সাহেব পার্লামেন্টে যে বক্তব্যটা দিয়েছেন যে আপনার আইন নেই, এটা সঠিক নয়। এটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জানেন যে এইভাবে এটা দেওয়া হয়েছে, এটা সঠিক নয়। আপনার ফৌজদারি দণ্ডবিধির 401 ধারার বিধান মতে সরকার শর্তহীন বা শর্তযুক্তভাবে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড স্থগিত কিংবা মওকুফ করতে পারে। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে বাংলাদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিকল্প নেই। বিদেশে যেতে অনুমতি দেওয়ার দাবিতে কর্মসূচিও ঘোষণা করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন এবারকার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আগামী 20 নভেম্বর 2021 সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণ অনশন কর্মসূচি পালনের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। চিকিৎসার জন্য বেগম জিয়ার বিদেশে যাওয়ার অনুমতির জন্য বিএনপির দলীয় সংসদ সদস্যদের দাবি আবারও নাকচ করে দিলেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদে আইনমন্ত্রী বলেন, বেগম জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া আইনগতভাবে কোনো মতেই সম্ভব নয়। এর পর ম্যাডাম জিয়ার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে চরম অবনতির দিকে যাচ্ছে, যা তাকে দিনে দিনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মাননীয় স্পিকার, নেত্রীর পরিবার থেকে 5 বার আবেদন করা হয়েছে, দল থেকে বারবার আবেদন করছি আমরা। আমাদের আবেদন অতি দ্রুত জামিন দিয়ে 2-1 দিনের মধ্যে বিদেশে চিকিৎসার জন্য ম্যাডামকে পাঠানো হোক। মাননীয় স্পিকার, আমি বারবার একটা কথা বলছি, বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই। ওনারা যদি আমাকে দেখাতে পারেন, আমি তো দেখিয়েছি যে বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই। ওনারা যদি দেখাতে পারেন তাহলে তো আমরা বিবেচনা করতে পারি, কিন্তু এটা আইনের বইয়ে নাই। ওনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্নও আসে না। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন যে আসম আব্দুর রব সাহেবকে কারাগার থেকে ওনারা জার্মানিতে পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য। কোন ধারায় পর পাঠিয়েছিলেন আমি জানি না, তখন মার্শাল ল ছিল। মার্শাল লর ধারা তো আর ফৌজদারি কার্যবিধির আধার ধারার সাথে চলে না। ওনারা যথেচ্ছা করেছেন, তাই বলে আজকে আইনের শাসন যেখানে আছে সেখানে আমি যথেচ্ছা করতে পারি না। ওনারা বারবার এই একই কথা বলছেন, কিন্তু আইনটা দেখলেই তো হয়, আইনটা দেখলেই হয়। আইনের মধ্যে এই সুযোগ নাই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশেই তার ওপর বারবার হামলা হচ্ছে। নবগঠিত গণ অধিকার পরিষদকে সরকারের জন্য হুমকি মনে করছেন বলেও মনে করেন তিনি। রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নূর বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মাওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার মানে মাওলানা ভাসানীর আদর্শের ওপর আঘাত। বিভিন্ন সময় অন্তত 20 বার হামলার শিকার হওয়ার কথা উল্লেখ করে নূর বলেন, প্রতিটি ঘটনার পর সরকার বিচারের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি। এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেন, ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে তার জীবন বাঁচিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এই হামলার ঘটনায় শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। রোহিঙ্গাদের সুরক্ষায় ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে। 2017 সালে সংকট শুরুর পর প্রথমবারের মতো রোহিঙ্গাদের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হল জাতিসংঘে। তথ্যটি নিশ্চিত করেছে নিউ ইয়র্কের বাংলাদেশ মিশন। ইইউ ও ওআইসির আনা প্রস্তাবের সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, আর্জেন্টিনা সহ 107টি দেশ, যা 2017 সালের পর থেকে সর্বোচ্চ। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়, মানবিক সহায়তা ও করোনার টিকা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশের উদারতা ও মানবিকতা প্রকাশ পেয়েছে বলেও জাতিসংঘে এর ভূয়সী প্রশংসা করা হয়। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ও মিয়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয় এতে। এর মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাশ হওয়ার ঘটনাকে দেশের জন্য বড় সুখবর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে এটি নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে বিশেষ কোনো ভূমিকা রাখে না বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এই প্রথম তারা চুপ ছিল। এর আগের রেজুলেশনগুলোতে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে কোনো কথাই থাকতো না, থাকলেও কোনো না কোনো সদস্য দেশ ভেটো দিত। এবারই প্রথম সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাশ হলো। রোহিঙ্গা সংকট সমাধানের পথে এটা একটা বড় পদক্ষেপ। আব্দুল মোমেন বলেন, চীন ও রাশিয়া সহ সব দেশই এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চায়। তারাও বলছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাক। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে নানা পরামর্শ আসে এই সেমিনারে। দীর্ঘ বিরতির পর সংক্ষিপ্ত সিলেবাসে 2 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর প্রায় 14 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি জানিয়েছেন, সরকারের নেওয়া ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আগামী 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সেশন জট যেন না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবে সরকার। করোনার প্রভাবে প্রায় 1.5 বছর বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। 2020 সালে নেওয়া যায়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনা পরিস্থিতির উন্নতিতে সংক্ষিপ্ত সিলেবাসে এবছর এইচএসসি পরীক্ষা নিচ্ছে সরকার। আগামী 2 ডিসেম্বর থেকে 9টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হবে পরীক্ষা। এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের প্রস্তুতির বিভিন্ন বিষয় জানাতে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি জানান, 2020 সালের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত সিলেবাসেই নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার নম্বর এবং সময় কমিয়ে আনা হয়েছে। প্রশ্নপত্রে যাহাই থাকুক না কেন, পরীক্ষার্থীকে বোর্ড কর্তৃক 6-10-2021 তারিখে ইস্যুকৃত নম্বর ও সময় বিভাজন নির্দেশিকা অনুসরণ করতে হবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ 25টির মধ্যে 12টির উত্তর দিতে হবে, সময় 15 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 8টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 15 মিনিট। মানবিক ও ব্যবসা শাখা পরীক্ষার্থীদের এমসিকিউ 30টির মধ্যে 15টির উত্তর দিতে হবে, সময় 15 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 11টি প্রশ্নের মধ্যে 3টির উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 15 মিনিট। আগামী বছরের পরীক্ষা ও সেশন জট নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, বই উৎসব না হলেও বছরের শুরুতেই পাঠ্য বই পাবেন শিক্ষার্থীরা। বৈশ্বিক অতিমারির কারণে আমরা বেশ কয়েক মাস পিছিয়ে গেছে আমাদের সব পরীক্ষা। তারপরও আমরা পরবর্তী পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে কোনো সেশন জট যেন না হয় তার আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা 2021 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী
25 নভেম্বর 2021 থেকে 3রা জানুয়ারি 2022 পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনে অভিভাবক সহ সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ডিজেলের দাম ও বাস ভাড়া বাড়ানো একটি নাটকের অংশ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। তিনি বলা হচ্ছে দাম না বাড়ালে ডিজেল ভারতে পাচার হয়ে যেতে পারে, অথচ ভারত থেকে ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে। যারা সরকারে আছেন তারা জনগণের বিষয়টি মাথায় না রেখে সিন্ডিকেটের কথা মতো ভাড়া বাড়িয়েছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। সিটিং সার্ভিস ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধের দাবিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি। এতে বলা হয়, ঢাকার পরিবহন মালিক সমিতি নেতারা কথিত সিটিং সার্ভিস বন্ধ নিয়ে ইঁদুর বিড়াল খেলায় মেতে উঠেছেন। যাত্রীদের জিম্মি করে 3 থেকে 4 গুণ বাড়তি ভাড়া আদায়ের পায়তারা করছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। অনতিবিলম্বে একসাটিয়ে বাড়ানো গণপরিবহন ভাড়া বাতিল করে যাত্রী প্রতিনিধি সমন্বয়ে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করা, বাসে বাসে ভাড়ার তালিকা প্রদর্শন করে তালিকা অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ায় যাতায়াতের সুযোগ প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ ও মানবাধিকার কর্মী নূর খান লিটন ডিজেলের দাম বাড়ানো এবং এর ফলে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেন। নানান সময় মালিকদের সিন্ডিকেটের চালাকির কারণে আমাদের পকেট থেকে টাকা কিভাবে নিয়ে লুট করা যায় সেই চেষ্টাটি করেছেন, এবং এই লুটের ভাগিদার শুধুমাত্র কিন্তু ওই মালিক একা না, এই লুটের ভাগিদার সরকারের বিভিন্ন স্তরে যারা আছেন, যারা এই বিষয়টিকে দেখভাল করার কথা জনগণের পক্ষ থেকে, তারা কিন্তু ভাগগুলো পাচ্ছেন। রাজনৈতিক অঙ্গনেও এই টাকার ভাগ যাচ্ছেন নানান কৌশলে। এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে পুরোটাই একটা সাজানো নাটকের মতো ছিল। ডিজেলের দাম বাড়ালে যে বাসের দাম বাড়ানোর চাপ আসবে এটা জানা কথা। তো জানা কথা থাকলে এটা তো আগে থেকে প্রস্তুতি এবং আলোচনা থাকা দরকার ছিল। মন্ত্রীদের মুখে প্রায়ই শুনি যে বাংলাদেশ সিঙ্গাপুর হচ্ছে, নিউজিল্যান্ড হচ্ছে, সুইজারল্যান্ড হচ্ছে, ইউরোপ হচ্ছে, আমেরিকা হচ্ছে। এই কোন দেশে পাবলিক ট্রান্সপোর্টের এরকম অবস্থা? পাবলিক ইন্টারেস্ট যেখানে আছে সেখানে সরকার নাই, যেখানে কিছু লোকের ইন্টারেস্টের ব্যাপার সেখানে সরকার তার সমস্ত শক্তি দিয়ে, তার বল প্রয়োগ দিয়ে সরকার আছে। প্রধানমন্ত্রী বলেছেন 23,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই অঙ্ক তিনি কোথায় পেলেন আমি জানি না, কারণ বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, মিনিস্ট্রি, তাদের কোনো হিসাবের মধ্যে 23,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে ডিজেলে, এরকম কোনো হিসাব নাই। ভারতে যে ডিজেলের দাম বেশি বলে আপনি এখানে ডিজেলের দাম বাড়াচ্ছেন, তাহলে ভারত থেকে ডিজেল আমদানি করার কি যুক্তিটা? আমদানি করছে কিন্তু, এবং একটা দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে যাচ্ছে। ভারতের সমস্ত তেল কোম্পানি তারা বাংলাদেশে তারা বিশেষ মনোযোগ দিয়ে কাজ করছে। সংবাদ সম্মেলনে একচেটিয়া বাড়ানো গণপরিবহনের ভাড়া বাতিল করে ন্যায় ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ, বাসে বাসে ভাড়ার তালিকা টাঙানো সহ সরকার নির্ধারিত ভাড়া আদায় নিশ্চিতের দাবি জানানো হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সরকার আগ্রহী হলেও এই মেয়াদে নির্বাচন কমিশন আইন হচ্ছে না, আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সুশাসনের জন্য নাগরিক সুজনে নির্বাচন কমিশন আইনের রূপরেখা গ্রহণ করে তিনি একথা জানান। বৃহস্পতিবার রাতে আইনমন্ত্রীর বাসভবনে খসড়া নির্বাচন কমিশন আইনের একটি রূপরেখা জমা দেন সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রতিষ্ঠানটির সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে ডক্টর শাহদিন মালিক, অধ্যাপক রুবাইয়াত ফেরদৌস সহ 6 সদস্যের প্রতিনিধি দল আইনমন্ত্রীর কাছে তা উপস্থাপন করেন। সার্চ কমিটির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ দিলে জনগণের আস্থা তৈরি হবে বলে মনে করে সুজন। তবে আনিসুল হক মনে করেন তাড়াহুড়ো করে এ ধরনের একটি স্পর্শকাতর আইন প্রণয়ন ঠিক হবে না। আগামী ফেব্রুয়ারিতে শেষ হতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি। অন্যদিকে মেঘনার ভাঙনে আবাদি জমি, বসতভিটা, ঘরবাড়ি হারিয়ে চরম অবস্থা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শত শত পরিবারের। ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত ব্যবস্থা না নিলে মানবিক বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের। নোয়াখালীর হাতিয়া উপজেলার সূর্যক্ষীঘাট, নলেরচর, নঙ্গলিয়ারচর, বয়ারচর, ক্যারিংচর ও চলছেড়া এলাকায় মেঘনার ভাঙনে বসতভিটা হারিয়ে শত শত পরিবার এখন নিঃস্ব। এছাড়া হয়নি ও চান্দনী এলাকায় মেঘনার তীরে প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ না থাকায় প্রতিদিনই জোয়ারে ভাসছে 2 গ্রামের কয়েকশো মানুষ। মানবেতর দিনাতিপাত তাদের। পানি উঠলে এখান থেকে অন্তত 20 মাইল ভিতরে যায় পানি, মানুষের খুব ক্ষতি করে, ফসল সব শেষ। 17 ভাঙ্গার উপরে ভাই আর কোনানে যাইবার মতন কুদরত নেই, টাকা পয়সা নাই, ওই জন্য যাইতে পারি। মানে প্রধানমন্ত্রী আকর্ষণ করছি, আমাদের এই দ্বীপ হাতিকে বাঁচাতে হলে আপনার সাহায্য প্রয়োজন।
নোনা পানিতে বন্ধ হয়ে গেছে ধান, বাদাম, সয়াবিন সহ সব ধরনের কৃষিকাজ। মাছ চাষ হয় না পুকুরেও। কয়েকশো লোক আছে আমরা এখানে যারা বসবাস করতেছে, আর বাকি সবাই নুনা জোয়ারে ঘর, কারো ঘর নদী লই গেছে। রাত্রে দিনে 2 বার জোয়ার আসে, আমরা কেমনে থাকুম এই জায়গায়? স্থানীয়ভাবে এই কাজগুলা কেউ করাইতেছেও না, বেড়িবাঁধ হইতেছে না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদী ভাঙন ও বেড়িবাঁধ নির্মাণের জন্য ডিপিপি জমা দেয়া হয়েছে। অনুমোদন হলে শিগগিরই ভাঙন রোধ সহ বেড়িবাঁধ নির্মাণ হবে। নদী ভাঙনের জন্য আমরা একটা ডিপিপি প্রস্তাব দিয়েছি 2250 কোটি টাকার। সেটা মন্ত্রণালয়ের যাচাই কমিটি মিটিং হয়ে গেছে, সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। তো এই প্রকল্পগুলো যদি অনুমোদন হয়, আমরা হাতিয়ার, বেড়িবাঁধ সংস্কার সহ নদী ভাঙনে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার ধর্ণা দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। যে প্রকল্পটা জমা দেওয়া আছে, ওই প্রকল্পটা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ওই এটার সাথে এটা সংযুক্ত করে আমরা আমাদের নদী তীর যে ভাঙছে, আমরা এটা সমাধান খুব তাড়াতাড়ি করতে পারবো। টেকসই বাঁধের জন্য আর কত অপেক্ষা জানে না ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মূর্তিমান মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে গাইবান্ধা সুন্দরগঞ্জের আঞ্চলিক সড়কের দুপাশের শতাধিক মরা গাছ। প্রাণহীন কঙ্কালসার গাছগুলো বছরের পর বছর দাঁড়িয়ে থাকলেও এ নিয়ে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। বিপদে এই পথে চলাচলকারীরা, ঘটছে দুর্ঘটনাও। গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের দুই পাশে ঠায় দাঁড়িয়ে আছে অসংখ্য পুরাতন বড় বড় গাছ। অতিমাত্রায় পচন ধরেছে মরা গাছগুলোতে। ঘুন পোকায় কুড়ে কুড়ে আরো নাজুক করেছে সেগুলোকে। একই দশা গাইবান্ধা ফুলছড়ি সাঘাটা সড়কের দুই পাশেও। বৃষ্টি ও ঝড়ো বাতাস হলেই ডালপালা ভেঙে পড়ে রাস্তার ওপর। কখনো কখনো মৃদু বাতাসেও দুর্ঘটনা ঘটছে। সুগেন গাছের ডালপালা ভাঙ্গি পড়ে, এটা তো হেভি রিস্ক। আর মাল দিয়ে আমাদের যায়, ডালের মধ্যে বাজিয়ে হয়, খুব বিপদ। আর গাছের বিশেষ করিয়ে এই যে একটা অফিস আছে এরা ঘরে কোনো যোগাযোগই করে না। যদি আমরা ঘরে পাবলিকের যে একদিন একটা ডাল কাটি, এটা নিয়েও মামলা হয়। এই মামলা হলে আমরা মনে করেন জেলে দেওয়া লাগে। এর আগে আমার এই একটা গাছের ট্যাগ ভাঙ্গিয়ে পড়িয়ে আমার দোকানটায় নেশা মারে। গাছ পরে মানুষ মারা গেছে, যার কারণে এই গাছটা অনেক বিপজ্জনক হয়ে আছে, কিন্তু এটা কেউ গুরুত্ব লাগাচ্ছে না। অসুবিধা কখন কোন মুহূর্তে পরে পড়িতে মরি যাবো, ভীষণ বিপদ। পড়িয়ে মানুষ তো মানুষের মাথা পরে, গাঁত পরে, মানুষ মরে। মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত গাছ কাটার কোনো বিধান নেই জানিয়ে তারপরও কি করা যায় আশ্বাস দিয়েছে বন বিভাগ। মূলত এই গাছগুলো আমাদের বন বিভাগের না, এগুলো জেলা পরিষদের রোপিত গাছ। জেলা পরিষদের এটা সংরক্ষণ এবং তত্ত্বাবধান করে। এই গাছগুলো যদি সম্পূর্ণ মরে যায়, মরে দিয়ে থাকে, সেক্ষেত্রে আমি আমার ইঞ্জিনিয়ার এবং সার্ভেয়ার দিয়ে সরজমিনে তদন্ত প্রতিবেদন করাবো। তদন্ত প্রতিবেদন ওনারা যদি বলেন যে হ্যাঁ গাছগুলো সম্পূর্ণ মারা গেছে, তখন সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে স্পট কোটেশন করে আমরা নিলাম ডেকে এগুলো কেটে ফেলতে পারবো। বড় দুর্ঘটনার রোধে মরা গাছগুলো কেটে সড়কের পাশে নতুন গাছ লাগানোর দাবি এই রুটে চলাচলকারীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলা সংবাদ। বাংলাদেশ পাকিস্তান সিরিজ প্রায় 2 বছর পর গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট দর্শকরা। মিরপুরে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের টিকিট পেতে তাই হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। প্রথম 2 ম্যাচের টিকিট প্রায় শেষ। করোনার কারণে 25,000 আসনের স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ পাবেন 12,000 দর্শক। অভিযোগ আছে টিকিট প্রেমীদের চেয়ে কালোবাজারিরাই টিকিট কেনার সুযোগ পাচ্ছেন বেশি। প্রায় 1.5 বছর পর মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট প্রার্থীদের ভিড়। সকালে শেষ প্রথম ম্যাচের সব টিকিট। বিকেলে যারা এসেছেন দ্বিতীয় ম্যাচের টিকিট নিয়ে সন্তুষ্ট। স্কুল ফাঁকি দিন, স্কুল থেকে অনুমতি নিয়ে এসেছি, বাসা সবাই জানি টিকিট পাচ্ছি ভাই শনিবারেরটা। চাপ তো ছেলেদের লাইন অনেক বেশি, মেয়েদের লাইন কম, এজন্য আমরা টিকিটটা পাইলাম। পুরুষদের চেয়ে নারীদের লাইনে ভিড় শুরুতে কম ছিল, সেখানে টিকিট পাওয়া যাচ্ছে সহজেই। এটা প্রচার হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে সেখানেও টিকিট প্রার্থীর লম্বা লাইন। এদের অনেকে ক্রিকেট প্রেমী, অনেকে আবার জানেনই না কার সাথে কার খেলা। বেশিরভাগ নারীর দাবি এসেছেন স্বজনদের জন্য টিকিট কাটতে। আমার ছেলে দুইটা আমার ফেভারিট দল, যেহেতু পাকিস্তান এবং প্লাস হচ্ছে আমি বাঙালি,
তো এই 2 দিনের খেলা দেখতে এসে মানে আসবো এটাই অনেক এক্সাইটেড। আমার হাজবেন্ড পাঠাইছে আমার কথা, আপনি যান গিয়ে নিয়ে আসেন। জানেন না কার কার খেলা? না, আমি আমার জন্যই আসছি। না তেমন বুঝি না, দেখি আইসি দেখাইতে বুঝতে পারবো কার কার খেলা। আপনি তো একটু আগে ভিতরে ছিলেন, টিকিট পান নাই তখন? না তখন হ্যাঁ পাইনি আমি, আমার হাজবেন্ডের সাথে কনফার্ম হতে পারি নাই, ওর ছুটি নাই তো। টিকিটের লাইনে দাঁড়ানো নিয়েও আছে অনিয়মের অভিযোগ। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের টিকিট কাটছেন এদেশে পড়তে আসা ভিনদেশি শিক্ষার্থীরা। আমি 5 বছর হয়েছে এখানে, আমি মেডিকেল ছাত্র, একটু বাংলা একটু ভালো লাগে এখন, তো বাংলাদেশের সাপোর্টের জন্য এখানে আমি আসছি। বাংলাদেশ কামব্যাক করবে ইনশাআল্লাহ আশা রাখি। বাইরের থেকে লোক আসতেছে, আইসা হয়তো কিছু তাদের ধরাই দিতেছে, আবার তাদের নিয়ে দিয়ে দিতেছে, এরকম অনিয়ম চলতেছে এই লাইনটায়। 100 টাকার টিকিট বলতেছে 150 টাকা, 300 টাকাটা বলতেছে 500 টাকা। যদিও পুলিশের দাবি সুষ্ঠুভাবে বিক্রি হয়েছে টিকিট। কোথায় পর্যন্ত কোনো অনিয়মের কথা আমি জানতে পারি না, আমার কাছে কোনো রিপোর্ট হয়নি। যারা টিকিট প্রত্যাশী তারা টিকিট পাচ্ছে সুশৃঙ্খলভাবে এবং লাইন ধরে। অনেকদিন পর মাঠে ফিরছে দর্শক, আরেকবার গর্জে উঠবে মিরপুরের গ্যালারি। সমর্থকদের প্রত্যাশা পূরণের দায় এখন টাইগারদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া বলেছেন মির্জা ফখরুল বিদেশ নেওয়ার অনুমতি আবারও নাকচ করে দিলেন আইনমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব পাস, বাংলাদেশের স্বস্তি, বড় সুখবর বললেন পররাষ্ট্রমন্ত্রী। সীমিত সিলেবাসে এইচএসসি শুরু 2 ডিসেম্বর। এবার পরীক্ষার্থী 14 লাখ। 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।